So students, you have 14 verbs and there are 3 forms: v1, v2 and v3. The first word is stand, means darano. So from stand we got stood and again stood. Stand, stood, stood. তো যদি আমি বলি বাংলাতে যে সে প্রথমে দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছে বা দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছে এই ধরনের বাক্য যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বলে, বাট এখনকার আপডেটেড আমেরিকান ইংলিশে অতীতের বাক্য দিয়েই বলে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে বলে। মানে দাঁড়িয়েছিল যা, দাঁড়িয়েছেও তা। এটা হচ্ছে বর্তমান আমেরিকান আপডেট ইংলিশে। বাট আমরা আগে শিখেছি যে দাঁড়িয়েছে যদি কোনো বাক্যে এছে থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি, আর ছিল মানে আগের কথা হলে পাস্ট ইনডেফিনিট বলি। তা আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট দিয়ে বলে দিতে পারবো। তাহলে সে এর জন্য আমরা কি বসাবো? হি বা শি। তারপরে দাঁড়িয়েছিল, তাহলে স্ট্যান্ড থেকে কোনটা ইউজ করব? 2 নাম্বার রূপটা ইউজ করব। তাহলে শি স্টুড, তারপরে প্রথমে, সে প্রথমে দাঁড়িয়েছিল, তাহলে ফার্স্ট। তাহলে দেখো ইংলিশ বাক্যে কি হলো? সাবজেক্ট মানে যে কাজটা করে সে আগে আসলো, তারপরে সে যে কাজটা করেছে সেই কাজটা এসছে, তারপরে এসছে এই কাজটার অবস্থাটা, তার মানে কাজটার অবস্থা এটা প্রকাশ করছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। বাস এই দুইটা জিনিস দিয়েই বাক্য হয়ে গেছে। কি আছে? সাবজেক্ট আর একটা ভার্ব। এখানে আর অবজেক্টের প্রয়োজন নাই, অবজেক্ট নাই, জাস্ট একটা অ্যাডভার্ব আছে, হি স্টুড ফার্স্ট। তারপরে সিট। সিট মানে কি? সে বসে। সরি, সিট মানে জাস্ট বসা। কিন্তু আমি যদি লিখি সে বসে, তাহলে সে এর জন্য কি বসাবো? হি অথবা শি। তাহলে বসের জন্য কি বসাবো? সিটস। এখানে এস দিলাম। কেন এস দিলাম? কারণ হি অথবা শি এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে আমি তুমি ছাড়া বাকি আছে যারা সবাই হচ্ছে থার্ড পারসন। আর এর মধ্যে একা যেটা সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কি কি থাকে? আমি যদি এখানে একটা নোট দিয়ে দেই, নোট দিলে হি শি ইট দিস নেম, মানে অ্যানি নেম। তাহলে হি শি ইট দিস অ্যানি নেম এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এগুলা প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে আমরা কি করব? ভার্বের সাথে এস দিব। আবার পাস্ট টেন্সে থাকলে কিন্তু হবে না, প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। বুঝা গেল? আচ্ছা, তাহলে হয়েছে শি সিটস, সে বসে। এই বাক্যেও কি জাস্ট একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, এই বাক্যে কোনো অবজেক্ট নাই। তবে হ্যাঁ, আমি অবজেক্ট দিতে পারি যে সে বসে কোথায় বসে? সে চেয়ারে বসে। তাহলে আমি লিখতেছি শি সিটস অন দা ওয়াল, যেমন সে দেয়ালে বসে। হ্যাঁ, আমি একটা বিড়ালের কথা বলতে পারি, কোনো একটা বাচ্চার কথা বলতে পারি। তাহলে বললাম সে, তাহলে সে বসে দেয়ালে, বাংলাতে কিন্তু আমরা এইভাবে লিখবো না, তাই না? বাংলাতে কিভাবে লিখবো? বাংলাতে না, বাংলাতে লিখবো সে দেয়ালে বসে, এইভাবে লিখবো। আচ্ছা, বাক্যের শেষে দাড়ি দেওয়া উচিত, তা আমি অনেক সময় ভুলে যাই, এটা আপনারা নিজেরা বুঝে নিয়েন। তারপরে আছে কাম, কেম, কাম। এই বাক্যটা আমি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বানাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে বানাবো, লিখে দেই তাহলে পরে বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে বানালে আমি যদি বলি যে সে এসেছে, সে এসেছে, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে একটা জিনিস মনে রাখবা, যে যখন কোনো বাক্যে এছি, এছো, এছেন এইসব আছে, এছি, এছো, এছেন এগুলো যখন থাকবে তখন আমরা ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করব, অর্থাৎ এই রূপটা ব্যবহার করব। বুঝা গেল? আচ্ছা, কি কি থাকবে? হ্যাঁ, এছি, এছো, তেছো, এছেন, ইয়েছেন এগুলো থাকলে ইত্যাদি
ইত্যাদি, এগুলো থাকলে আমরা বুঝে নিব যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তবে হ্যাঁ, বর্তমানে কিন্তু যে আপডেট আমেরিকান ইংলিশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েও বলে দেয়, বাট তারপরেও তো আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো শেখা উচিত, তাই না? তাই এই জন্য আমরা এটা শিখব। তো যখন এছি, এছো, এছেন, এছেন ইত্যাদি থাকে তখন ভার্ব এর 3 নং রূপ ব্যবহৃত হয়, আর ভার্ব এর পূর্বে অক্সিলারি হিসেবে হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে আমি দেখো লিখে দিলাম, যখন বাংলা বাক্যের শেষে এছি, এছো, তেছে, তেছো, এছেন, এছেন ইত্যাদি থাকে তখন ভার্বের 3 নম্বর রূপ ব্যবহৃত হয়, আর ভার্বের পূর্বে অক্সিলারি হিসেবে হ্যাভ, হ্যাজ ব্যবহৃত হয়। কিভাবে বুঝবো? দেখো, সে এসেছে, সে এর জন্য কি বসাবো? হি অর শি। ভার্বের কোন নাম্বার রূপ বসাবো? 3 নাম্বার, তাহলে কি বসাবো? কাম। আর আমি কি বলেছি? ভার্বের পূর্বে কি বসাবো অক্সিলারি হিসাবে? তাহলে হি এর সাথে কি বসবে? হ্যাজ। হি এর সাথে বসবে হ্যাজ, হ্যাভ না, তাহলে হি হ্যাজ কাম। বাস, সে এসেছে, হি হ্যাজ কাম। আমি যদি বলি সে বাসায় এসেছে, তাহলে হি হ্যাজ কাম হোম। হি হ্যাজ কাম হোম। তাহলে আমি যদি এখানে লিখে দিই সে বাসায় এসেছে, হি হ্যাজ কাম হোম, বা তিনি বাসায় এসেছেন, হি হ্যাজ কাম হোম। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এটা সবসময় মনে রাখবা যে বাংলা বাক্যের শেষে এছি, এছো, তেছে, তেছন ইত্যাদি থাকলে ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহৃত হয় আর হ্যাভ, হ্যাজ হয়। কিন্তু এই বাক্যটাকে আধুনিক নিয়ম অনুযায়ী এভাবে বলা যায়, আধুনিক আমেরিকান ইংলিশ এ এটিকে এভাবেও বলা যায়। কিভাবে বলা যায়? হি কেম হোম, তার মানে তিনি বাসায় এসেছেন। তবে এটা দিয়ে এটাও বোঝায় যে তিনি বাসায় এসেছিলেন, এটাও বোঝায়। তো এটা কথা বলতে বলতে ওরা বুঝে ফেলে যে কে কোন প্রসঙ্গে বলেছে। হি কেম হোম বাক্যটা আছে কিসে? প্রেজেন্ট ইন পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তার মানে এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়েও রিপ্লেস করা যায় এবং আমেরিকানরা এটা করে। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি আমেরিকান ইংলিশ বলো বা আমেরিকান ইংলিশ ফলো করো তাহলে দুইটাই হবে। কিন্তু যদি কোনো পরীক্ষায় আসে যেখানে নাম্বার দিবে স্যারেরা, তখন এই এই নিয়মগুলো ফলো করাই উচিত। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই বলা উচিত, নাহলে স্যার ভুল ধরবেন। বাট কথার ক্ষেত্রে তো আমরা অনেক সময় বলি না, যেমন ধরো তুমি কোথাও যাচ্ছ, হ্যাঁ, তো আমি তোমাকে তখন রাস্তা দেখালে বলতেছি কিরে কই যাস। আসলে তো কই যাস বা কোথায় যাও এটা প্রশ্নটা ভুল। জিজ্ঞেস করতে হবে কোথায় যাচ্ছ। কন্টিনিউয়াস না, এটা চলমান না। আমি তো জিজ্ঞেস করবো কোথায় যাচ্ছ, বাট আমি কি বলতেছি কোথায় যাও। কিন্তু যাও দিয়ে তো বুঝে প্রতিদিনকার কাজ, যে তুমি কোথায় যাও, আমি পড়তে যাই। উত্তরে কিন্তু আসলে বলা উচিত তুমি কোথায় যাচ্ছ, মানে এই মুহূর্তে কোথায় যাচ্ছ, তাই তো? তো এটা তাহলে আমরা তো সবাই বুঝেই ফেলতেছি, কেউ তো বলতেছে না যে এই ভুল বলছ কেন, তোমার তো ক্রিয়ার কাল হয় নাই। না, এটা ভাষা নিজেদের মতো করে অনেক সময় আমরা ব্যান্ড করে নিই। ব্যান্ড মানে হচ্ছে ভাঁজ করে নেওয়া, নোয়ায়া নেওয়া। আচ্ছা, তারপর আছে লোক, লোকড, লোকড। এবার তাহলে আমি একটা বাক্য বানাবো যেটা নেগেটিভ। দেখো, প্রথমে আমি একটা বাক্য বানিয়েছি যেটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তারপরে আমি শিখিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমি শিখাইলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? আচ্ছা, আমি এখানে অবশ্য মেনশন করে দিতে পারি এটা ছিল পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা ছিল হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, আর এখানে নিয়মটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের, যেটা এখানে লেখা আছে। আর এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। আচ্ছা, তারপর আছে লুক, লুক, লুকড, লুকড। আচ্ছা, এটা দিয়ে আমি একটা বাক্য বানাবো যেটা হবে নেগেটিভ। হ্যাঁ,
নেগেটিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট নেগেটিভ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর নেগেটিভ হলে আমি এভাবে বলি যে আমার দিকে তাকিয়ে তাকিয়েও না, মানে কি তাকিয়ে থেকো না, তাকায়ও না, এভাবে লিখি তাহলে সুন্দর লাগে। আমার দিকে তাকায়ও না, তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? এনি আইডিয়া? তাকানো ইংলিশ কি? লুকের সাথে অ্যাট লাগানো হয়। হ্যাঁ, তাকানোর ইংলিশে কি লাগানো হয়? লুকের সাথে অ্যাট লাগানো হয়, লুক অ্যাট। বা তাহলে আমরা ভার্বটা লিখে ফেললাম, লুক অ্যাট। আমার দিকে মানে কি? মানে আমি, আমি এখানে কি হবে? আমির ইংরেজি কি? মি। হ্যাঁ, লাস্টে মি হবে আর অবজেক্টিভ কেস সেটা। লুক অ্যাট মি মানে আমার দিকে তাকাও, বাট আমি তো বলতেছি তাকাইও না, তাহলে কি বলবো? প্রথমে কি দিব? ডোন্ট। এটা ইজি কিন্তু, হ্যাঁ, জাস্ট একটু ভাবতে হয়। ডোন্ট লুক অ্যাট মি, ডোন্ট না, উচ্চারণটা করা উচিত আমাদের ডোন্ট, ডোন্ট লুক অ্যাট মি। হ্যাঁ, ডু, অনেকে ডু কে ডো বলে, ডু কে ডু বলতে হবে, গো কে আবার গো বলতে হবে, গো কে গু বলা যাবে না, ডু কে ডো বলা যাবে না, যেটা যেটা সেটা সেটাই বলতে হবে, বিদেশিরা যেভাবে উচ্চারণ করে। আর ডোন্ট কে ডোন্ট না, মানে ডোন্ট বলা যাবে না, ডোন্ট বলতে হবে, ডোন্ট লুক অ্যাট মি। হ্যাঁ, ডি ওকে ডু বলতে হবে আবার, ডি ওকে ডু, ডো না, ডু, একদম রস্যৌকার দিয়ে ডু। বাট ডোন্ট কে আবার ডন্ট না, এটাকে বলতে হবে ডোন্ট, ডোন্ট। এগুলো শুনতে শুনতে আস্তে আস্তে উচ্চারণ ঠিক হবে। যাই হোক, ডোন্ট লুক অ্যাট মি, আমার দিকে তাকায়ও না। তাইলে আমি এখানে কি পাইছি? একটা অতিরিক্ত ডোন্ট পেয়েছি, তাই না? তাহলে বোঝা গেল কি, যে নেগেটিভ বাক্যে এখানে একটা নোট দিয়ে দেবে তোমাদেরকে, যে কোনো বাক্যে সরাসরি, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর, মনে রাখবে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে নেগেটিভ করতে হলে অতিরিক্ত অক্সিলারি হিসেবে ডোন্ট অথবা ডাজন্ট আনতে হবে। দেখো, ডাজন্ট কখন আনবো? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা এস বা ইএস অ্যাড করি, তার মানে ডোন্টের সাথে ইএস অ্যাড করলে ডাজন্ট হয়ে যায়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজন্ট হবে, বাট এমনিতে ডোন্ট হবে। মনে থাকবে এই নোটটা। তাহলে আমি যে ডাজেন্ট লিখেছি না, এবার ডাজেন্ট দিয়ে একটা বানাই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যে আমি যদি লিখি যে সে তালা লাগায় না, মানে কি মারে না, তালা মারে না কি, বাংলাতে যেটা আমরা বলি সে তালা লাগায় না। তাহলে সরি, এখানে তো আমি ক্লোজ দিয়ে বানাবো, তাহলে আমি তো এখানে ক্লোজ না, তালা মারাকে তো বলা হয় লক, তাহলে আমি এখানে তালা দিয়ে না করে বন্ধ করা যায় এরকম কিছু বলি, যে সে বই বন্ধ করে না, সে বই, সহজ বানাই আর কি, বই বন্ধ করে না। তাহলে হি হবে বা সি হবে, সি হবে। বন্ধ করার কি জন্য? ক্লোজ বা ক্লোজ। আর বই কি? দা বুক, যেহেতু আমরা নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলছি এই জন্য দা বুক হয়েছে। কিন্তু আমি এখানে কি লিখেছি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, এই যে সে বই বন্ধ করে না, এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে সাধারণ একটা সাধারণ বাক্য, সাধারণ বর্তমান। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে নেগেটিভ করতে হলে অতিরিক্ত অক্সিলারি হিসাবে ডোন্ট অথবা ডাজেন্ট আনতে হবে। তাহলে এই বাক্যে আমি কি আনবো? ডাজেন্ট আনবো। কেন? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে এখানে লিখেছি না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, দিস, এনি নেম। তাহলে এখানে ডাজেন্ট হবে, ঠিক আছে?
এখানে ডাজন্ট হবে। তুমি এই ভার্বের সাথে কিন্তু আবার এস লাগানো যাবে না, হ্যাঁ, এই ভার্বের সাথে এস লাগানো যাবে না। কেন? কারণ এই যে ডু এর সাথে তো এস চলেই আসছে, তাহলে এখানে আর এস এর দরকার নেই। তাহলে হি ডাজন্ট ক্লোজ দ্য বুক, সে বই বন্ধ করে না। আচ্ছা, এবার আসি প্রশ্নবোধক বাক্যে। আমি যদি এখানে লিখি যে সে কি খোলে, সে কি খোলে, যেমন দরজা খোলা হতে পারে, অন্য কিছু খোলা হতে পারে, সে কি খোলে, তো এটা একটা কি, এটা প্রশ্ন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাট কোয়েশ্চেন। আমি এখানে লিখে দেই, এখানে যেমন আমি লিখে দিয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে বাসায় এসেছে, আর এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি ভুল লিখেছিলাম আগে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভ এটা। আর এর পরে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু নেগেটিভ। তবে এটাতে কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। এরপরে আমি একটা উদাহরণ দিব, সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হই কিন্তু ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য এখন দিচ্ছি, যেটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? তাহলে এটা একদিক দিয়ে ইন্টারোগেটিভও, আবার আরেক দিক দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও। তো প্রথমেই তাহলে সে আসবে, হি, হি মানে সে কি খোলে, ও সরি এখানে সে না, আমি ইংলিশ লিখব, তাহলে হি হবে। আর ভার্বটা আসবে কি, খোলা, হি ওপেন, বাস এইটুকুই। কিন্তু তাহলে আমরা এখানে অতিরিক্ত অক্সিলারি আনবো। কি অক্সিলারি আনবো? ডাজেন্ট আনবো। ডাজেন্ট না, এটা তো আমি নেগেটিভ করি নাই। সে কি খোলে, এটা কি কোনো নেগেটিভ? এটা কি নেগেটিভ বাক্য? নেগেটিভ বাক্য না, তাহলে তো ডাজেন্ট আসবে না, এখানে আসবে ডাজ। কি আসবে? ডাজ আসবে। বাট এখানে একটা কাহিনী আছে, যেহেতু এটা একটা প্রশ্ন, প্রশ্নওয়ালা বাক্যে অক্সিলারি কি হয়, আগে চলে আসে। ঠিক আছে, ডাজ হি ওপেন, কারণ এটা তো একটা প্রশ্ন। যেমন আমরা প্রশ্ন করি না, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, ডুটা আগে আসে। এই যে এখানেও তুমি ডু আগে দিয়েছো, ডোন্ট লুক এট মি, ওই এটা অবশ্য অন্য কারণে, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ সূচক বাক্য। যাই হোক, এখানে আমি নিয়মটা লিখে দিচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে প্রশ্নবোধক করতে হলে অতিরিক্ত অক্সিলারি হিসাবে ডু বা ডাজেন্ট আনতে হয়, আর সেটি ভার্ব না, সেটি সাবজেক্টের পূর্বে বসে। এটি সাবজেক্টের পূর্বে বসে। ও হ্যাঁ, সরি, এখানে ডু হবে, ডু বা ডোন্ট। আর যদি নেগেটিভ করি তাহলে ডাজ বা ডাজেন্ট হবে, তাই না? এটা তো স্বাভাবিক, বুঝাই যাচ্ছে। এখানে আমি এভাবেও করতে পারি, আমি ডু বা ডোন্ট, তারপরে হচ্ছে ডাজ বা ডাজেন্ট। এই এবার ঠিক আছে না? তাহলে কি পাইলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে অতিরিক্ত অক্সিলারি হিসাবে ডু আনবো, আর নেগেটিভ হলে ডোন্ট আনবো।
আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ডাজ আনবো, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নেগেটিভ থাকলে ডাজেন্ট আনবো। আর এই ডু বা ডাজ যেটাই আনি বা ডাজেন্ট যেটাই আনি, এগুলাকে কি করতে হবে, সাবজেক্টের পূর্বে বসাইতে হবে। যে কাজটা আমরা এখানে করছি, আমরা কি করছি, সাবজেক্টের পূর্বে ডাজ বসাইছি, তারপরে সাবজেক্ট দিছি হি, তারপরে দিছি ভার্ব ওপেন। যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা ডাজ বসিয়েছি। হ্যাঁ, আমি যদি এই বাক্যটাকে আরেকটু তোমাদের বোঝানোর জন্য এইভাবে করি যে দেখো, সে কি খোলে না, সে কি খোলে না, নেগেটিভ বাক্য কিন্তু। তাহলে আমি কিভাবে বলতে পারি, প্রথমেই আমি হি, মানে আমার মেন ভার্ব কি কি, হি অথবা শি, তাহলে খোলা ইংলিশ কি, ওপেন, এই দুইটা পেয়ে গেলাম। এখন এখানকার নিয়ম অনুযায়ী আমরা কি করব, অতিরিক্ত ডাজ বা ডাজেন্ট আনবো, তাই না? তাহলে এখানে যদি খোলে না নেগেটিভ, তাহলে আমরা লিখবো ডাজেন্ট, ডাজেন্ট হি ওপেন, তাই না? আমি যদি এখানে বলতাম যে তারা কি খোলে না, তাহলে কি হইতো, তাহলে তারা এর জন্য দো, দে আর ওপেন, আর অক্সিলারি কি বসাইতাম, ডোন্ট হবে। হ্যাঁ, ডোন্ট হবে, কেন, কারণ দে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে কি হবে, ডোন্ট দে ওপেন। এবার বুঝছো বিষয়টা, মনে রাখবে এগুলো। হ্যাঁ, তাহলে সে কি খোলে না, ডাজেন্ট হি ওপেন, আর সে কি, তারা কি খোলে না, ডোন্ট দে ওপেন। এখানে লিখেছি সে কি খোলে, ডাজ হি ওপেন। বোঝা গেল? আচ্ছা, তো এইভাবে করে আমরা ডু ডাজ এগুলো ব্যবহার করব। এই পাঠটুকু খুব ভালো করে যদি নীরব চিত্তে পড়ো তাহলে বোঝা হয়ে যাবে। এবার আসি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্স আমি আলোচনা করেছি, হ্যাঁ পাস্ট ইনডেফিনিট টেন্স আমি এইখানে আলোচনা করেছি। এবার আমি পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার আলোচনা করি। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্র্যাকেটে লিখে দেই নেগেটিভ। তাহলে সে নিল না, সে নিল না, তো সে এর জন্য বসাবো হি বা শি, আর নেওয়ার জন্য কি টেক। বাস, আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে, এই যে দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি জানি যে ভার্বের 2 নাম্বার রূপ ব্যবহৃত হয়, তাই না? তাহলে আমি যদি এখানে লিখতাম সে নিল, তাহলে লিখতাম হি টুক নাকি? আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের 2 নাম্বার রূপ ব্যবহৃত হয়, তাই না? তা আমি যদি সাধারণভাবে এখানে লিখতাম যে সে নিল, তাহলে কি হতো, হি টুক। কিন্তু আমি লিখছি সে নিল না, তাহলে হবে হি, এখানেও ডাজেন্ট আনতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজেন্ট আনবো, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকলে ডোন্ট আনবো। ঠিক আছে, সরি এটা তো পাস্টের, পাস্টের বাক্যে ডাজেন্ট আনবো না, ডোন্ট আনবো না, জাস্ট একটাই জিনিস আনবো, সেটা হচ্ছে ডিডেন্ট। ঠিক আছে, পাস্টের বাক্যে আনবো শুধু ডিডেন্ট, তাহলে হবে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক আর না থাকুক সব ক্ষেত্রেই ডিডেন্ট হবে, হি ডিডেন্ট টেক। টুক হবে না কিন্তু, হ্যাঁ টুক হবে না, কারণ যখন তুমি এখানে ভার্বের পাস্ট রূপ ব্যবহার করছো, মানে পাস্ট রূপের অক্সিলারি ব্যবহার করছো, তখন মেন ভার্বটা আসলে তার পূর্বের অবস্থায় চলে যাবে। হি ডিডেন্ট টুক হবে না, হি ডিডেন্ট টেক হবে। আমি এখানে নোট দিয়ে দিচ্ছি, নোটটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে নেগেটিভ, নেগেটিভ করতে হলে অতিরিক্ত অক্সিলারি হিসেবে ডিডেন্ট
আনতে হবে, আর সেটি বাস সেটি সাবজেক্টের পূর্বে বসবে, এটা এখানে দরকার নাই, কেননা এটা কোনো প্রশ্ন না, এটা সাধারণ। তাহলে আমি আরেকটা বাক্য দেই, বা আরেকটা বাক্য এখানে বানাইতে পারি যে সে আনলো না, এটা লিখলাম, সে আনলো না। বা আমি যদি লিখি তারা, তারা আনলো না, তাহলে এটা হবে সিম্পলি তারা এর জন্য কি দে, আনার ইংলিশ হচ্ছে ব্রিং, ব্রিং, দে ব্রিং, বাস। কিন্তু এখানে আমরা তাহলে পাস্টের জন্য কি আনবো? ডিডন্ট, দে ডিডন্ট ব্রিং, বুঝা গেল? কিন্তু আমি যদি বলতাম তারা আনলো, দেখো আমি যদি বলতাম তারা আনলো, তাহলে কি হইতো? দে না। দেখো আমি এর আগেই বলেছি যে এই যে এখানে কি বলেছিলাম, এই জায়গাটায় পাস্ট ইনডেফিনিট টেন্সে বলেছিলাম যে ভার্বের শুধু 2 নাম্বার রূপ ব্যবহৃত হবে, তাই না? এটা বলেছিলাম না, ভার্বের 2 নাম্বার রূপ। তাহলে তারা আনলো, এখানে দের পরে ব্রিং এর 2 নাম্বার রূপ কি? ব্রট, দে ব্রট, তারা আনলো, ঠিক আছে? এবার দেখো তাহলে তারা আনলো হচ্ছে দে ব্রট, কিন্তু তারা আনলো না এটা যদি বলি তাহলে জাস্ট দের পরে ডিডন্ট চলে আসবে, আর ব্রটটা তার পূর্বের অবস্থায় ফেরত চলে আসবে, ব্রিং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যে পাস্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভ করছি, এটা কিন্তু ডিডন্ট দিয়ে করেছি, তাই না? আচ্ছা, এবার এই জিনিসটাকে আমি প্রশ্নবোধক করব, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমি এবার প্রশ্নবোধক একটা এক্সাম্পল বানিয়ে দেখাবো। তাহলে সেটা করি, রিড দিয়ে করি। পাস্ট ইনডেফিনিট টেন্স আর ইন্টারোগেটিভ। তো সে কি পড়ে নাই, সে কি পড়ে নাই, তো সে আমার বাক্য সে কি পড়ে নাই, সের জন্য কি আনবো? হি। পড়ার জন্য কি আনবো? রিড, বাস। এবার পড়ে নাই এর জন্য মাঝখানে অক্সিলারি কি আনবো? পাস্ট, যেহেতু পাস্টের জন্য কি আনবো? হ্যাঁ, কিন্তু আমি তো না লিখেছি, না। তুমি বলেছো না ডিড, ডিড বলেছো না, বাট এটা তো নেগেটিভ, নেগেটিভের জন্য ডিডের সাথে কি আনবো? ডিডন্ট, কি আসবে? ডিডন্ট, হি ডিডন্ট রিড, হি ডিডন্ট রিড। তাহলে এখানেও আমি একটা নোট দিয়ে দিতে পারি। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে প্রশ্নবোধক করতে হলে অতিরিক্ত অক্সিলারি হিসাবে ডিডন্ট আনতে হবে। কিন্তু আর সেটি সাবজেক্টের পূর্বে বসবে, ঠিক আছে? তাহলে এই ডিডন্টটা কোথায় আসবে? সাবজেক্টের আগে আসবে, তাই না? তাহলে আমি এইখানে এটার অর্থ হচ্ছে সে পড়ে না, সে পড়ে নাই, সরি, সে পড়ে নাই, তাই না? সে পড়ে নাই কি আসছে? হি ডিডন্ট রিড। বাট আমার বাক্য হচ্ছে যে সে কি পড়ে নাই, আমারটা তো একটা প্রশ্ন। তাহলে এই রুলের নিয়ম অনুযায়ী ডিডন্টটা আগে চলে আসবে, এই যে অক্সিলারি ডিডন্টটা সাবজেক্টের পূর্বে আসবে, তারপরে আসবে হি, তারপরে আসবে রিড। ডিডন্ট হি রিড, বুঝা গেল বিষয়টা? আচ্ছা, তারপরে আছে বি, বি এর ভিতরে আছে এম, ইজ, আর, আর ওয়াজ, ওয়ার। আচ্ছা, তাহলে আমরা জানি, এটা আমি সিম্পলি বুঝাই দেই, আপাতত এটা রুল নিয়ে আলোচনা করব না। সিম্পলি বুঝাইলে যদি আমি বলি আমি ব্যস্ত,
বা আমার দেরি হয়েছে, আমি ব্যস্তই লিখব। তাহলে আমি ইংলিশে বলি আই অ্যাম লেট, ঠিক আছে। আর আমি যদি লিখি আমি ব্যস্ত ছিলাম, তাহলে আই ওয়াজ লেট। আসলে ইংলিশটা ওই পাশে লেখা দরকার ছিল। হ্যাঁ, ও সরি, আমি মনে মনে যে দেরি, আমার দেরি হয়েছে লিখতে চাচ্ছিলাম, তো ওই ব্যস্ত লিখে দিয়েছি, ওইটাই আমার মাথায় চলে আসছে। এটা ওই পাশে নিয়ে দিই। আমি ব্যস্ত ছিলাম আর আমি ব্যস্ত হয়েছি। আমি ব্যস্ত হয়েছি যদি এটা বুঝাই, মানে আমি ব্যস্ত হয়ে গিয়েছি এরকমটা আর কি। হ্যাঁ, বা হয়েছি, তাহলে আই হ্যাভ বিন বিজি। এই যে হ্যাভ বিন বলেছি, আই হ্যাভ বিন বিজি, ঠিক আছে। তো এরকম আর কি, এভাবে করে। এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। তারপর আছে রাইট, রোড, রিড। এর আগে আমি শিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্স ইন্টারোগেটিভ। এবার আমি দেখাবো পাস্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ। পাস্ট ইনডেফিনিট টেন্স নেগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ। আচ্ছা, আমার এখানে কিন্তু আমি অলরেডি এটা নেগেটিভ ইন্টারোগেটিভেরই। এটা আমি চাইছিলাম শুধু ইন্টারোগেটিভ শিখাবো, কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভই বলে দিয়েছি, তাই এখানে ডিডেন্ট হয়েছে। নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু আমি বলেই দিয়েছি, তাহলে আমি এবার শুধু 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 ইন্টারোগেটিভ বলি। হ্যাঁ, এই পাস্ট ইনডেফিনিট টেন্স শুধু ইন্টারোগেটিভ। তাহলে এই বাক্যে কি শুধু ইন্টারোগেটিভ বানাইলে হবে সে কি পড়েছিল, তাই না? সে কি পড়েছিল, এটাই পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, মানে প্রশ্নবোধক। তাহলে এটাকে আমি কিভাবে বানাবো? সে এর জন্য হি, আর পড়েছিলর জন্য রিড। এখন আগের কথার জন্য কি আনবো? ডিড, এবং না এর জন্য কি আনবো? তাহলে কি হবে? ডিডন্ট। আর যেহেতু এটা প্রশ্ন না, তাহলে প্রশ্ন না হলে তো আর সাবজেক্টের আগে এটাকে নিয়ে যাওয়ার দরকার নেই। এরকম দরকার আছে? নাই। এটা যেখানে মাঝখানেই থাকবে, মানে ভার্বের পূর্বেই থাকবে। হ্যাঁ, ও সরি সরি সরি, আমি তো তোমাদেরকে নেগেটিভ শেখাচ্ছি না, আমি তো তোমাদেরকে ইন্টারোগেটিভ শেখাচ্ছি। তাহলে তো এখানে নেগেটিভ হবে না, এটা হবে হি। এখানে জাস্ট এটাকে আমি জাস্ট ডিড ডিড দিচ্ছি, অতীতের জন্য জাস্ট কি একটা ডিড আনবো, আর এই ডিডটা কি প্রশ্নবোধক দেখে সামনে চলে আসবে। এই যে ডিড হি রিড। আমি যদি আরেকটা বুঝাই, যেরকম সে কি দিয়েছিল, সে কি দিয়েছিল, তাহলে কি হবে? ডিড হি গিভ। বুঝা গেল? আচ্ছা, আমি এখানে নোট দিয়ে দেই। নোটটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে অতিরিক্ত অক্সিলারি হিসাবে ডিড আনতে হবে, এবং সেটি সাবজেক্টের পূর্বে বসবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যে সরাসরি ভার্ব থাকলে সেটিকে ইন্টারোগেটিভ করতে হলে অতিরিক্ত অক্সিলারি হিসাবে ডিড আনতে হবে, এবং সেটিকে সাবজেক্টের পূর্বে বসাইতে হবে। তো আমি আরেকটা বাক্য লিখছি যে সে কি পড়ায়, সে কি পড়িয়েছিল, সে কি পড়িয়েছিল, বা তিনি কি পড়িয়েছিলেন।
তিনি কি পড়িয়েছিলেন, এটা কি একটা পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ। এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ইন্টারোগেটিভ। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাকে অতিরিক্ত কি আনতে হবে, ডিড আনতে হবে। তাহলে আমি আনলাম ডিড। তারপরে কি, তিনি, তিনির জন্য হি বা শি, ডিড হি। আর পড়ানো ইংরেজি কি, টিচ। তাহলে ডিড হি টিচ, তিনি কি পড়িয়েছিলেন, বোঝা গেল। আর আমি যদি এখানে এই নিয়মটা আনি, যে এই নিয়মটা, অর্থাৎ এই নিয়মটা কি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা তো ছিল শুধু ইন্টারোগেটিভ, বাট এটাকে যদি আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমি বলবো তিনি কি পড়ান নাই, মানে তিনি কি পড়িয়েছিলেন না, ওটা কি বলেছি কি তিনি কি পড়ান নাই। তাহলে এখানে কি হবে, জাস্ট ডিড এর সাথে কি হবে, ডিডন্ট হি টিচ, বুঝা গেল। এই আর কি, এইগুলাই। এই বাক্যটাকে আমি যদি পাস্ট করি, এই যে দেখো, এই যে পাস্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের 2 নাম্বার রূপ ব্যবহৃত হয়, তাই না। এই বাক্যটাকে আমি যদি জাস্ট পাস্ট করি, যে তিনি পড়িয়েছিলেন, বাস সাধারণ একটা কথা, তাই না, তিনি পড়িয়েছিলেন। তাহলে এই বাক্যে কি হবে, ভার্বের 2 নাম্বার রূপ হবে, তিনি এর জন্য হি হবে, আর পড়িয়েছিলেন এর জন্য কি হবে, টিচের 2 নাম্বার রূপ ব্যবহৃত হবে। টিচের 2 নাম্বার রূপ কি, টট। তাহলে হি টট, বুঝা গেল। এবার আমি যদি এটাকে জাস্ট সাধারণ নেগেটিভ করি, প্রশ্নবোধক নেগেটিভ না, সাধারণ নেগেটিভ, যে তিনি পড়ান নাই, বাস সাধারণ নেগেটিভ। এটা কি ছিল, প্রশ্নবোধক নেগেটিভ, এখন বলেছি সাধারণ নেগেটিভ। এই যে সাধারণ নেগেটিভ, এই যে সাধারণ নেগেটিভ, এই স্ট্রাকচারটা সাধারণ নেগেটিভে কি বলেছি, সাধারণ নেগেটিভে ডিডেন্ট আসবে, তাই না, বাস এটাই। আর ডিডেন্ট আসবে বলেছি, পাশাপাশি আর কি বলেছি, ডিডেন্ট আনতে হবে, আর ভার্বের 1 নাম্বার রূপ বসবে। আর ভার্বের 1 নাম্বার রূপ বসবে। তাহলে এখানে দেখো, ভার্বের 1 নাম্বার রূপ বসাইলে বি এর পরে ডিডেন্ট আসবে, আর ভার্বের 1 নাম্বার রূপ টিচের টিচ হয়ে যাবে, টট হয়ে যাবে টিচ। তাহলে হি ডিডেন্ট টিচ। তাহলে কি কি পাইলাম, তিনি কি পড়িয়েছিলেন, ডিড হি টিচ। আর তিনি কি পড়ান নাই, ডিডেন্ট হি টিচ। আর তিনি পড়িয়েছিলেন, হি টট। তিনি পড়ান নাই, হি ডিডেন্ট টিচ। বুঝা গেল। এগুলো স্থির চিত্তে বাসায় বসে বসে যখন দেখবা, তখন দেখবা ঠিকই মাথায় চলে আসবে, খাতায় নিজে নিজে তৈরি করবা। তো এরপর আছে ড্র, ড্রিউ, ড্রন। তো এখানে আমি তাহলে লিখি, তিনি আঁকেন, হি ড্রস, তাই না, তিনি আঁকেন, হি ড্রস। তিনি এঁকেছিলেন, হি ভার্বের 2 নাম্বার রূপ হবে, কি হবে, ড্র এর 2 নাম্বার রূপ কি, ড্রিউ, বাস। তিনি এঁকেছিলেন কি হবে, হি ড্রিউ। তবে এঁকেছিলেন কি এঁকেছেন বললেও একই রকম বলা যেতে পারে। যদি আমি বলি তিনি এঁকেছেন, হি ড্রিউ, এটাও বলা যেতে পারে। যাই হোক, কিন্তু সঠিক নিয়মে, গ্রামারের নিয়মে এখন যদি আমি বলি তিনি এঁকেছেন, তিনি এঁকেছেন, তাহলে আমি বলেছি এছো, এছে, তেছি, তেছো, তেছেন, এইসব বাক্যে অতিরিক্ত অক্সিলারি হিসাবে হ্যাভ বা হ্যাজ আনতে হয়, আর ভার্বের 3 নাম্বার রূপ ব্যবহার করতে হয়। তাহলে কি বলবো, কি হবে, হি হ্যাজ বিন, না বিন আসবে কোথেকে ভাই, বিন তো আমি কোথাও বলিই নেই। হি হ্যাজ, আর ভার্বের 3 নাম্বার রূপ আসবে, তাহলে কি হবে,
হি হ্যাজ ড্রন, হি হ্যাজ ড্রন, বাস সিম্পল এটা। এখন যদি আমি বলি তিনি আঁকেন না, তিনি আঁকেন না, এই যে এটা তিনি আঁকেনের নেগেটিভ, হ্যাঁ তিনি আঁকেন না, তাহলে হি অক্সিলারি হিসাবে কি তোমরা বলছো ডোন্ট, তাই না, আর ড্র। কিন্তু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডোন্ট না হয়ে কি হবে ডাজন্ট, তাই না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডোন্ট না হয়ে কি হবে ডাজন্ট। আচ্ছা, এরপর আমি যদি বলি তিনি আঁকেন নাই, মানে আগের কথা আর কি, তিনি আঁকেন নাই, তাহলে হবে হি তো আসবেই আর ড্র থাকবেই, বাট অক্সিলারি হিসাবে কি আনবো, অতীতের বাক্যের জন্য এই ডাজেন্টটার পাস্ট হয়ে যাবে গুড ডিড, আর নেগেটিভের জন্য কি আনবো নট ডিডন্ট, তাহলে কি হইল হি ডিডন্ট ড্র, তিনি আঁকেন নাই। এবার যদি বলি তিনি কি, তিনি কি তিনি কি এঁকেছিলেন, এই যে তিনি এঁকেছিলেন না, এটাকে আমি প্রশ্ন বানিয়েছি, তিনি কি এঁকেছিলেন, তাহলে প্রশ্ন করলেও ওই ডিডন্ট আনতে হবে, ডিডন্ট হি ড্র, এই যে ডিডন্ট আনছি, হ্যাঁ এই যে হি ড্রিউ, যেটা হি ড্রিউ চেঞ্জ হয়ে কি হয়ে গিয়েছে ডিডন্ট হি ড্র। আমি যে উপরে নোটগুলো দিয়েছি সেই নোটগুলো এটার সাথে মিলায় নিলেই তোমরা বুঝতে পারবে। এরপর আমি যদি বলি তিনি, তিনি কি আঁকেন নাই, তিনি কি আঁকেন নাই, যদি আমি বলি তাহলে এখানে হবে সরি, তিনি কি এঁকেছিলেন, এটা তো আমি নেগেটিভে বলি নাই, এটা তো আমি পজিটিভে বলেছি, তাহলে হবে ডিড হি ড্র। যদি আমি এখানে বলতাম যে তিনি কি আঁকেন নাই তাহলে ডিডন্ট হইতো, কিন্তু আমি তো এটা নেগেটিভ বলিনি, এটা তো আমি পজিটিভ বলেছি যে তিনি কি এঁকেছিলেন, তাহলে হবে জাস্ট ডিড হি ড্র। কিন্তু আমি যদি বলি তিনি কি আঁকেন নাই তাহলে হবে ডিডন্ট, ডিডন্ট হি ড্র, তিনি কি আঁকেন নাই, বুঝা গেল। আচ্ছা, এটা বড় হাতের দিতে হবে, হ্যাঁ এখানে কি 1 2 3 4 5 6 7 7টা, তাহলে এখানে এরকম করে আমি 7টা, তাহলে পরবর্তীতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই লিসেন, রেজ আর ইরেজ এই 3টা ভার্বকে ব্যবহার করে এরকম 7টা বাক্য তৈরি করবেন এই ঘরগুলোতে। এগুলো আমি প্রিন্ট আউটে বড় করে দিয়ে দিব যাতে করে এখানে লেখা যায়, এই যে এই নিয়মে 7টা বাক্য লিখবেন, যেমন তিনি শুনেন, তিনি শুনেছিলেন, তিনি শুনেছেন, এরকম করে, হ্যাঁ 7 ধরনের। তাহলে এই লেসনটা দেখে প্র্যাকটিস করবেন সবাই।